আর শপিং টপিং না করে বাসায় চলে আসি আম্মু আব্বুকে নিয়ে। বাসায় আইসা ফ্রেশ হয়ে নি, তারপর রাতের খাবার খেয়ে আমার চিরপরিচিত ডায়েরিতে কিছু লিখে ঘুমাই পড়ি। সকালে সূর্যের লাল মৃদু রোদে আমার ঘুম ভাঙে। এরপর বিছানা থেকে উঠে সকালে নাস্তা করে ছাদে চলে আসি। আজ পরিবেশটাকে এক অন্যরকম ভালো লাগতেছে। হয়তো আজ আমি আমার প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাব। ওই খুশিতে সবকিছুই ভালো লাগতেছে। কতদিন পর যাব সেই জায়গাতে, এসব ভাবতেছি তখনই মিমের নাম্বার থেকে কল আসে। আমার নতুন সিম হলেও ওর নাম্বারটা এখনো সেভ করা আছে। শুধু এই নাম্বার কেন, ওর দেওয়া ওর সবকিছুই আমার কাছে আছে। আমি ফোনটা রিসিভ করে মিমরে বলি, হ্যাঁ বল। ওই পাশ থেকে মিম বলে, ও তোর কাছে তাহলে আমার নাম্বার সেভ করা আছে? হ্যাঁ আছে আর কি। আমার এই কথা শুনে মিম বলে, তো এতদিনে একবারও ফোন দিলি না যে? আমি ওরে বলি, তুই তো আমারে বারণ করছিলি না যাতে তোর সাথে কোনো রকম যোগাযোগ না করি, ওই জন্য তোকে ফোন দেওয়ার সাহস আনতে পারি নাই। মিম আমার এই কথা শুনে কিছু বলতেছে না, তাই আমি ফোনের এই পাশ থেকে বলি, কি রে কি হলো তোর, কথা বলছিস না যে? ও বলে, কিছু হয় নাই, তুই বিকেলে আসবি তো? আরে পাগলি, আসবো না কেন? তুই আমারে ডাক দিছস আর আমি যাব না, এইটা কি হইতে পারে? এইটা শুই না মিম একটু খুশি হইয়া বলে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি করে চলে আসবি কেমন? এরপর ও ফোনটা কাইটা দেয়। আমিও আর ছাদে না থাইকা আমার রুমে চলে আসি। আমি আর মিম আমাদের সেই প্রিয় জায়গায় বইসা আছি। অনেক সুন্দর একটা জায়গা। আমাদের ঠিক একটু দূরেই একটা নদী আছে। বলতে গেলে এই জায়গাটাকে নদীর পার বলা হয়। কেউ কারো সাথে কথা বলতেছি না, দুইজনেই নদীর ঢেউয়ের দিকে তাকায় আছি। নদীর কুলকুল শব্দ যেন মনের ভেতরটা ছুঁয়ে দিয়ে যাচ্ছে। কি মনোরম পরিবেশ এইখানে। চারিপাশে শীতলতার হাওয়া বইতেছে। গাছ থেকে শুকনো পাতাগুলো মিমের চুলে এসে পড়তেছে। মিম সেই পাতাগুলো বারবার সরাই দিচ্ছে, কিন্তু মিম কোনো মতেই ওই পাতাগুলোর সাথে পারতিছে না। একটা সরাচ্ছে আর একটা এসে পড়তিছে। আমি এই দৃশ্যটা দেখা অনেকটা হাসে ফেলি। মিম ঠিক এমন সময় নীরবতা ভাঙা বলে, ফয়সাল তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না সমস্যা হবে কেন, সমস্যা হইলে কি আসতাম এখানে? মিম এইবার একটু অন্যরকম ভাবে আমাকে বলে, আচ্ছা ফয়সাল তোর বউ কেমন আছে? আমি একটু হাইসা ওরে বলি, বউ? বউ কোথা থেকে আসবে? আমি তো এখনো বিয়েই করি নাই। মিম হয়তো আমার মুখ থেকে এমন কিছু শুনবে আশা করে নাই। কেমন করে যেন তাকাচ্ছিল আমার দিকে। ও আবার বলা শুরু করে, এত বুড়ো হয়ে গেলি, এখন অব্দি বিয়ে করলি না? আমি আবারও একটু হাইসা বলি, না রে, আর মনে হয় এই জীবনে আমার বিয়ে করা হবে না। কারণ মন তো একজনকেই দেওয়া যায় তাই না? আর যারে মন দিছি তারেই যদি না পাই, তাহলে বিয়ে করে খামাখা একটা অন্য মেয়ের জীবন নষ্ট করে কি লাভ বল? এই কথা শুনে মিম একটু তেরা চোখে আমার দিকে তাকায়া বলে, কারে মন দিছিস তুই? আরে মিম তুই আমার কথা বাদ দে, তোর কি খবর আর কেন ডাকছিস এইখানে এইটা বল। ও এবার আমার চোখের দিকে তাকায়া বলে, আমি তোরে কেন ডাকছি তুই জানিস না? আরে পাগলি, তুই না বললে আমি জানবো কেমনে? এই কথা শুই না মিম বলে, আচ্ছা ফয়সাল তোর কিডনি কয়টা? ওর মুখে এমন কিছু শুনবো এইটা আমি আশা করি নাই। মিম কি তাহলে ওই ঘটনাগুলা যাই না গেছে? আমি ওরে বলি, আমার কিডনি কয়টা মানে? তুই জানোস না মানুষের কিডনি কয়টা থাকে? দেখ ফয়সাল, আমার থেকে এসব লুকায়া কোনো লাভ নাই। আমি না সব যাই না গেছি। তুই যে আমাকে এত ভালোবাসস আমি এটা আগে বুঝতে পারি নাই রে।
মিমের চোখ দিয়ে পানি পড়তিছে। আরে পাগলি, কি হয়েছে বলবি তো? তুই অনার্স পরীক্ষার সময় তোর একটা কিডনি আমারে দিছস, আর এই বিষয়টা আমি যাতে না জানতে পারি ওই জন্য তুই আমার আব্বুরে এসব কিছু বলতে বারণ করছস। ওর এই কথা শুনে আমি ওরে বলি, তোরে কে বললো এইসব? আমি যখন আব্বুরে বলছিলাম যে আমি রিফাতরে বিয়ে করব, তখন আব্বু আমারে তোরে বিয়ে করার কথা বলে। এরপর এসব কিছু আমি রিফাতরে জানাই, ওরে বলি যে চলো আমরা পালাইয়া বিয়ে করি। কিন্তু এসব কিছু রিফাত শুইনা আমারে খারাপ প্রস্তাব দেয়। আমি তাতে রাজি না হইলে সে আমাকে জোর করে। আমি কোনো মতে আমার সম্মান নিয়া সেইখান থেকে চইলা আসি। বাসায় আইসা আমি অনেক কান্না করি। ফয়সাল, জানিস তখন না তোর কথা খুব মনে পড়তেছিল, তাই আমি তোর বাসায় যাই। আর সেইখানে গিয়া জানতে পারি তোরা অনেক আগেই এইখান থেকে চলে গেছস। আমি অনেকবার তোরে ফোন দিছি, কিন্তু সববারেই তোর নাম্বার বন্ধ দেখাচ্ছিল। আমি এইবার মিমরে বলি, আসলে জানিস মিম, তোকে আর রিফাতকে যখন একসাথে ভার্সিটিতে দেখতাম তখন না আমার অনেক বেশি কষ্ট হইতো। প্রতি রাইতে আমি কান্না করতাম, কিন্তু বিশ্বাস কর আমার জন্য কাঁদতাম না। আমি কাঁদতাম কারণ রিফাত তোরে কখনোই ভালোবাসে নাই। ও তোর নিশ্চয়ই বড় একটা ক্ষতি করে দিবে। আমি সবকিছু জানতাম, কিন্তু কিছুই করতে পারতেছিলাম না। তখন খুব বেশি অসহায় মনে হইতেছিল আমারে। আর রইল কিডনি, তুই তো এখন সবকিছু জাইনা গেছস, তোর থেকে আর লুকায়া লাভ নাই। আমাদের যখন এক্সাম চলতেছিল তখন জানতে পারি তোর নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর একটা কিডনি পাওয়া গেছে। তাই আমি ভাবি পুরা কথাটা শেষ করার আগে আমি আর কিছু বলতেছি না। এইটা দেখা মিম আবার বলা শুরু করে, কি হইল, থামলি কেন? আমার তো একটা কিডনি পাওয়া গেছিল, তাহলে তুই কেন তোর একটা কিডনি আমাকে দান করছিলি? আমি তো জানি মানুষ একটা কিডনি নিয়েও বাঁচতে পারে। আমি এইগুলা শুই না আবার তারে বলি, তোর একটা কিডনি পাওয়া গেছিল ঠিকই, কিন্তু সেটাও তো যে কোনো সময় নষ্ট হয়ে যাইতে পারে না। তাই আমি তোকে আমার একটা কিডনি দিয়া দিই, যাতে তোর সাথে খারাপ কিছু না হয়। এই কথা শুই না মিম বলে, তোরও তো এখন একটা কিডনি, তাহলে তোরও তো যে কোনো সময় যা কিছু হইতে পারে। কান্না কান্না গলায় এই কথাগুলো বলতিছে মিম। আমি ওরে বলি, আরে আমার কথা বাদ দে, আমি মরে গেলে তো আমার মা বাবা ছাড়া আর কেউ কষ্ট পাবে না, কিন্তু তোর কিছু হইয়া গেলে আমি তো বাইচা থাইকাও মইরা যাব। এই জন্য আমি আমার কথা ভাইবা তোরে একটা কিডনি দিছি। এই কথা শুই না মিম সাথে সাথে আমায় জড়াই ধরে। এরপর বলে, তুই কেন আমারে এত ভালোবাসিস? আমি কি তোর ভালোবাসার যোগ্য? আরে পাগলি, এসব কি করতেছিস? ফয়সাল, প্লিজ তুই আমারে মাফ কইরা দে। আমি এই কয়েক বছরে বুঝছি তোরে আমি কতটা ভালোবাসি। তুই প্লিজ আমারে একটা সুযোগ দে। আমি কথা দিচ্ছি কখনো তোকে কষ্ট দিব না, আজীবন তোকে ভালোবাসবো। প্রয়োজন হলে তুই আমারে তোর বাড়ির কাজের লোক রাখিস, তবুও আমার থেকে দূরে থাকিস না। ওর কথা শুই না আমি কি বলবো কিছুই বুঝতেছি না। ওর কান্না যে আমার একদম সহ্য হয় না। আমি চুপ আছি দেখা ও আবার বলে, ফয়সাল তুই কিছু বলতেছিস না কেন? তুই প্লিজ আমারে ফিরাই দিস না, তোরে অনেক বেশি ভালোবাসি আমি। আমি আমার বুকে শুই না আর নিজেকে সামলাইতে পারি নাই। ওরে অনেক শক্ত করে জড়াই ধরে বলি, আরে পাগলি, তুই মইরা গেলে আমি কারে নিয়ে থাকবো বল? আমার সবকিছুই তো তুই। ও আবার আমার কথা শুই না বলে, তাহলে তুই বললি কেন বিদেশ চলে যাবি? আমি ওর কপালে আলতো করে চুমু খাইয়া বলি, আচ্ছা যাব না, যা, তোর সাথে এই দেশেই থাকবো সারা জীবন। এইবার খুশি? মিম আমার থুতনিতে চুমু খাইয়া বলে, অনেক খুশি, কিন্তু এখন তোরে আমারে কোলে নিয়া রাস্তায় হাঁটতে হবে।
এই কথা শুই না আমি হাইসা বলি, এইটা তো আমি মোটেও করতে পারবো না। তুই যা এখন মোটা হইছস, পুরাই তো একটা আটার বস্তা, তোরে কেমনে কোলে নিয়ে হাঁটবো বল। আমার মুখে এই কথা শুই না মিম অন্য পাশে গিয়া বলে, আচ্ছা যা, লাগতো না আমার। আমি ওরে আর কিছু বলতে না দিয়া মিম রে আমার কোলে কইরা রাস্তায় নাইমা পড়ি। অনেক লোকজন আমাদের দিকে হা করে তাকায় আছে, তাতে আমার কি? আমার ভালোবাসার মানুষের আবদার বলে কথা, আমাকে তো পূরণ করতেই হবে। আজ আমি কোনো লজ্জা পাবো না। অবশেষে আমার আর মিমের বিয়েটা হয়ে যায় আজ। সবাই অনেক খুশি, আর আমার খুশির কথা কি বা বলবো। আমি এখন আমার বাসর ঘরের সামনে দাঁড়ায় আছি। নিজের রুমে ঢুকতে কেন জানি একটা আনইজি ফিল হইতেছে আমার। একটু ভয়ও কাজ করতেছে মনে, মাথায় কি সব চিন্তা ভাবনা চলে আসতেছে। তো অনেক কিছু ভাইবা আমি আমার রুমে ঢুইকা পড়ি। দেখি মিম ঘুমটা দিয়া আমার খাটে বসা। আমি আমার রুমের দরজাটা লক কইরা মিমের কাছে গিয়া বলি, এই মিম, তুই ঘুমটা দিয়া আসোস কেন? ওরে রুমে আইসা প্রথমেই আমি এমন কিছু বলবো, হয়তো ও এটা আশা করে নাই। এরপরেও ও কিছু বলতেছে না, তাই আমি আবার তারে বলি, কি হলো, ঘুমটা খোল। এইভাবে এত বড় ঘুমটা দিয়া থাকলে তোর সাথে কথা বলবো কিভাবে? এইটা বলার পর মিম সাথে সাথে ওর ঘোমটাটা তুইলা আমার দিকে রাগি লুকে তাকায়া বলে, ওই গাধা, তুই জানোস না নতুন বউরা কেন ঘোমটা দিয়া থাকে? আমি ওর একটু কাছে গিয়া বলি, আরে গাধি, তুই কি নতুন? তোরে তো আমি সে কবে থেকে দেখতেছি। এইটা বলার পর মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকায়া বলে, দেখ, তুই আসলে একটা আনরোমান্টিক। তুই কিনা আয়শা আমার ঘোমটা তুইলা বলবি, বউ তোমারে অনেক সুন্দর লাগতেছে, আরো কত কি বলবি। আর তুই কিনা আয়শা এসব উল্টাপাল্টা বলতিছস। আমি এবার মিমরে বলি, আচ্ছা হইছে, এখন আমারে ঘুমাইতে দে, অনেক ঘুম পাইছে আমার। তারপর আমি বিছানার এক পাশে শুইয়া পড়ি। আমার এই কাণ্ড দেখা মিম তো রাগে লাল হয়ে গেছে। আমি তো বেশ মজাই পাচ্ছি ওর সাথে এমন করে। মিম একটু পর আমারে বলে, ওই হারামজাদা, তুই শুইয়া পড়লি কেন? আমি ওরে বলি, তো কি করতাম আমি, রাত অনেক হয়েছে না, এত রাইতে মানুষ তো আর জায়গা থাকে না, ঘুমাই, আমিও তাই করতেছি। মিম এইবার আমার কলার ধইরা উঠাইয়া বলে, ওই কুত্তা, তুই জানোস না আজ আমাদের বাসর রাত? হ্যাঁ, বাসর রাত তো কি হয়েছে, বাসর রাতে মানুষ ঘুমায় না? মিম বলে, হ্যাঁ ঘুমাই, কিন্তু। আরে কিসের কিন্তু, চ তোরে জড়াই ধরে ঘুমাবো। এরপর আমি মিম রে জড়াইয়া শুয়া পড়ি। ও আমার বাম কাঁধে মাথা দিয়ে আছে। অনেক ভালো লাগতেছে আমার। কত বছর পর আমি আমার আপন মানুষটারে পাইলাম। এসব কিছু ভাবতেছি, তখনই মিম বলে, ওই হারামজাদা, তুই তো সত্যি সত্যি ঘুমাই যাইতেছস। হ্যাঁ, তো সত্যি সত্যি তো ঘুমাইতেছি, মানুষ কি মিথ্যে মিথ্যে ঘুমাই? মিম বলে, আরে গাধা, আজকে আমাদের বাসর রাত, তুই ঘুমাবি কেন বল? আচ্ছা যা, ঘুমাবো না, কিন্তু তুই বইলাতে কি করতাম আমি? এই কথা শুনে মিম কিছু বলতেছে না। কি হলো, কিছু বলতেছিস না কেন? বল, আমি কি করতাম বাসরাতে? মিম বলে, ফয়সাল, আমার না একটা পিচ্চি বাবু লাগবে, তুই কি আইনা দিবি একটা পিচ্চি বাবু? এই কথা শুই না আমি মিম রে রাগানোর জন্য বলি, আরে গাধি, আমি বাবু কই পাবো? বাবুদের কি কিনতে পাওয়া যায় বাজারে যে আমি তোরে আইনা দিব? মিম এইবার একটু কান্না কান্না গলায় বলে, লাগতো না আমার কিছু। এরপর ও আমার থেকে নিজেকে ছাড়াইয়া বিছানার অন্য পাশে চইলা যায়। মিম রে এমন ভাবে রাগাইতে আমার অনেক মজা লাগতেছে। আমি আস্তে আস্তে করে ওর দিকে আগাই যাই। এরপর ও কানের কাছে গিয়া বলি, বউ, একটা বাবু দিয়া কি হবে, চল আমরা পুরো একটা ক্রিকেট টিম বানাই। মিম আমার দিকে ফিরা
আমার বুকে কয়েকটা কিল ঘুষি মাইরা বলে, শয়তান একটা, সর এখান থেকে। আমি ওর দুইটা হাত বিছানার সাথে চাইপা ধইরা বলি, বউ আমার না কেমন লজ্জা লজ্জা করতিছে। মিম একটু হাইসা বলে, তুই না আসলে একটা শয়তান। হে গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো গল্পটা এইখানেই শেষ করতেছি। যারা যারা পুরো গল্পটা শুনেছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে গল্পটা কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমার চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তাই কষ্ট করে আমার এই হেল্পটা একটু করেন। আপনাদের শুধু 3টা কাজ করতে হবে। প্রথমে আমার এই ভিডিওটাতে একটা লাইক এন্ড কমেন্ট কইরা দিবেন, এবং ভিডিও দেখা শেষে আমার ভিডিওটা একটু সবার সাথে শেয়ার কইরা দিবেন। আর কালকে আমি নতুন একটা গল্প নিয়ে আসব ইনশাল্লাহ। আমার মনে হইতেছে যে ওই গল্পটা সবচাইতে বেস্ট হবে, কারণ ওই গল্পটা পুরো একটা অন্যরকম গল্প। আশা করি ওই গল্পটা আপনাদের সবার ভালো লাগবে। তো সবাই আমার সাথেই থাকুন। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দাও। কেমনে করবা কিভাবে করবা কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই।